বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লাইনে আমার সাথে সংযুক্ত হয়েছো। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমার নিজের ও তোমার পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন আছো। তো শিক্ষার্থীরা, আমাকে একটু তাজুল ইসলাম 242 রোল একটু আমাকে একটু জানাবে যে স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কি না, ল্যাপটপ স্ক্রিনটা। তো তোমাদেরকে স্বাগত। আমাকে একটু কনফার্ম করো যে ল্যাপটপ স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কি না। সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কনফার্ম করো প্লিজ। সচেতন আছো তো লক্ষ্য করো, কমেন্ট পেয়েছি আমি, ধন্যবাদ। 242 রোল। তো আমি উপস্থাপনায় আছি আমিনা খাতুন, প্রভাষক, ন্যাশনাল কলেজ। তো লক্ষ্য করো, আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আমি আজকে যা পড়াবো সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের উপর আজকে আমাদের তৃতীয় ক্লাস, বহুপদী ও বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণের আজকে যে আলোচ্য বিষয় আমাদের সেটি হচ্ছে, দেখো, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমরা দেখব আজকে। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল সম্পর্কে আমরা জেনেছি। দ্বিঘাত সমীকরণের, যেহেতু সমীকরণের ঘাত দুটো অর্থাৎ দ্বিঘাত, তাহলে মূল হবে অবশ্যই দুটি। তাহলে এই মূল আমরা কিভাবে, মানে প্রকৃতি বলতে কি বোঝায় সেটি আমরা এখন দেখব। দেখো, আজকে যে শিক্ষণফল, আজকে যা যা পড়াবো তাতে তোমরা যে বিষয়টি বলতে পারবে বা শিখতে পারবে সেটি হচ্ছে পৃথায়ক। পৃথায়কের আর এক নাম হচ্ছে নিশ্চায়ক। তাহলে পৃথায়ক কী তা ব্যাখ্যা করতে পারবে। তারপর দেখো, পৃথায়ক ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, এটি অর্থাৎ নির্ণয় করতে আমাদের পৃথায়ক ব্যবহার করতে হবে। পৃথায়কের আর এক নাম নিশ্চয়ক। নিশ্চয়কের ইংরেজি শব্দ ডিসক্রিমিনেন্ট। আমরা পরবর্তীতে জানব। তো লক্ষ্য করো, আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা আমাদের মূল আলোচনায় যাই। পৃথায়ক কি তা ব্যাখ্যা করতে পারবে। তো লক্ষ্য করো, পৃথায়কের ইংরেজি শব্দ কি? ডিসক্রিমিনেন্ট। DISCRIMINENT, ডিসক্রিমিনেন্ট। এটি বাংলা আর একটা শব্দ আছে নিশ্চায়ক। তো এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা পৃথায়ক নামে বলে থাকি। বর্তমান যে শিক্ষণফল বোর্ড কর্তৃক প্রকাশিত, সেখানে এই নিশ্চয়ক শব্দটি ব্যবহার করেনি, পৃথায়ক হিসাবেই ব্যবহার করেছে। তো ইংরেজি শব্দ একই। তাহলে পৃথায়কটা কি লক্ষ্য করো। ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এবং তোমার যেখানে ABC বাস্তব সংখ্যা, ABC বাস্তব সংখ্যা কি? একটি দ্বিঘাত সমীকরণ। এটি আমরা পূর্বেই জেনেছি, যার মূলদ্বয় আলফা ও বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মানে
সমীকরণটির সর্বোচ্চ পাওয়ার, এই চলকের সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে আমরা মূল পাবো কয়টি? 2টি, একটি আলফা ও একটি বিটা। তাহলে আলফা সমান সমান -b প্লাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং বিটা ইকুয়াল টু -b মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা এটি কোথায় শিখেছি? দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়ের প্রক্রিয়ায় আমরা এটি শিখেছিলাম। তো লক্ষ্য করো এ পর্যায়ে, তাহলে পৃথায়ক কী, এই আমরা তো এটা পূর্বেই শিখেছি, তাহলে এখান থেকে পৃথায়ক কী সেটি আমরা এখন বলবো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে একটি উপবৃত্ত অঙ্কন করা হয়েছে রেড কালারের, তাহলে এই অংশটি হচ্ছে পৃথায়ক। ভালো করে লক্ষ্য করো, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণের যে সমাধান অর্থাৎ মূল দুইটা, একটি আলফা একটি বিটা, একটি হচ্ছে সেম প্রায় কিন্তু একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, তাহলে এই √এর ভেতরে যে b² মাইনাস 4ac এই যে অংশটি আছে উভয় ক্ষেত্রে দেখো একই আছে, রুটের ভেতরের অংশটুকু কিন্তু এটাকে পৃথায়ক বলা হয়। খুব ভালো করে লক্ষ্য করো, রুটের ভেতরে যে অংশটুকু আছে b² মাইনাস 4ac একে পৃথায়ক বলে। আমি আবারও বলছি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা একটি দ্বিঘাত সমীকরণ, যার মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা ইকুয়াল টু -b প্লাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং বিটা ইকুয়াল টু -b মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। এই সাধারণ সমাধানের সাহায্যে তোমার উৎপাদকের বিশ্লেষণ হোক বা না হোক, এটি কিন্তু কি করা যায়, সমাধান করে মূল দুইটা নির্ণয় করা যায় এই সমীকরণের সাহায্যে। এখন এর যে রুটের ভেতরে যে অংশটুকু, উভয় সমীকরণের মধ্যে সেম ব্যাপার, b² মাইনাস 4ac, এটাকেই কি বলা হয়? পৃথায়ক বলা হয়, এবং এটাকে d দ্বারা প্রকাশ করা হয়। আশা করি পৃথায়ক কি তোমরা বুঝতে পেরেছো। এবার পৃথায়কের সংজ্ঞা আমরা দেখব। তো পৃথায়কের সংজ্ঞা লক্ষ্য করো, পৃথায়কের সংজ্ঞা অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণটি সমাধান না করে শুধুমাত্র d ইকুইভ্যালেন্ট টু b² মাইনাস 4ac অর্থাৎ যেটা পৃথায়ক এর মান পর্যালোচনা করে, অর্থাৎ এই পৃথায়কের মানটি শুধু আমরা বের করব, পর্যালোচনা করে সমীকরণটির মূলের প্রকৃতি নিশ্চিতভাবে নিরূপণ করা যায় বা বিভিন্ন প্রকারে মূলকে পৃথক করা যায়। তাই d ইকুয়াল টু b² মাইনাস 4ac কে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক বলে। আমি আবারও তাহলে ভালো করে লক্ষ্য করো, তোমরা পৃথায়কের সংজ্ঞাটা চাইলে তুলে নিতে পারো, তোমরা তুলে নিলে ভালো হবে। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণটির সমাধান না করে শুধুমাত্র যে পৃথায়ক আছে এর মান পর্যালোচনা করে সমীকরণটির মূলের প্রকৃতি অর্থাৎ নিশ্চিতভাবে নিরূপণ করা যায় বা বিভিন্ন প্রকারে মূলকে পৃথক করা যায়। তাই d ইকুয়াল টু b² মাইনাস 4ac কে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক, ইংরেজিতে ডিসক্রিমিনেন্ট বলা হয়। আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে। তো এবার আমি পরবর্তী পেজে যাচ্ছি। এই পৃথায়কের কিভাবে বের করে আমরা একটি উদাহরণের সাহায্যে এটি এখন দেখব। প্রশ্ন দেখো, x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 সমীকরণটির পৃথায়ক নির্ণয় করো। এই সমীকরণের পৃথায়ক আমরা এখন নির্ণয় করব। তাহলে পৃথায়ক লক্ষ্য করো, উত্তর কি হচ্ছে, সমীকরণটি লিখলাম। এই সমীকরণটিকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -7, c ইকুয়াল টু 12। ভালো করে লক্ষ্য করো, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -7 এবং c ইকুয়াল টু 12। তো লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, এখন পৃথায়ক বের করব। অতএব
আমাদের কি ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর মান আমরা বসালাম, তারপরে কি করব, এখন 4ac মান বসালাম, বসায় ক্যালকুলেশন করে ভালো করে লক্ষ্য করে ক্যালকুলেশনটি 7 7 49, এদিকে 4 12 48, আমাদের পৃথক পেলাম 1। তাহলে অতএব সুতরাং নির্ণয় পৃথক 1। এখন এই পৃথক যে 1, তাহলে সেটা দিয়ে আমরা আসলে কি বুঝলাম, যে মূলের প্রকৃতি কি হলো, এখনও তো আমরা সেই পর্যায়ে শিখিনি, আমি শুধু পৃথক নির্ণয় করাটা আমরা শিখেছি। তো চলো আমরা সেই অবস্থানে যাই, যে কি করে পৃথক ব্যবহার করে আমরা আসলে কি পর্যায়ে সমীকরণটা আমরা পৃথকে আমরা শিখলাম, যে সমাধান না করে আমরা পৃথকের ওপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে মূলদ্বয় কীরকম হবে, তাহলে সেটা কিভাবে সম্ভব। তো লক্ষ্য করো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তো লক্ষ্য করো, যেটা পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, আমাদের সংখ্যা রেখায় আমরা 3 ধরনের অংশ পাই, তোমরা আগেই শিখেছ। একটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে ধনাত্মক দিক, এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক দিক। তো সংখ্যা রেখার এই যে 3টি অংশ 0, বা সংখ্যা জগতে 3টি অংশ, একটি 0, একটি ধনাত্মক দিক, একটি ঋণাত্মক দিক। তাহলে তার উপর ডিপেন্ড করে আমাদের এই পৃথকটা যদি 0 হয়, তাহলে সমীকরণের দ্বিঘাত সমীকরণে মূল দুটো কেমন হবে সেটা আমরা জানব। তারপরে পৃথকটা যদি গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে মূল দুইটা কেমন হবে সেটাও আমরা জানব, এবং পৃথক যদি লেস দেন 0 হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে কী হবে সেটাও আমরা জানব। তাহলে এর উপর ডিপেন্ড করেই আমরা আসলে মূলগুলো কেমন হবে সেটি বলতে পারবো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে কি হবে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয় কী হবে, বাস্তব ও সমান হবে। তারপর তাহলে লক্ষ্য করো, আলফা ইকুয়াল টু তো লক্ষ্য করো, আলফা ইকুয়াল টু মাইনাস বি, যে পৃথকের মানটা 0, রুটের ভেতরে আমরা 0 বসিয়েছি, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস বি বাই 2ac, আর নিচেও আমরা বিটার মানও পাচ্ছি মাইনাস বি বাই 2ac। তাহলে মূল দুটি সমান, এবং আমরা বলছি বাস্তবের মধ্যে আবার 2টি পার্ট আছে, একটি হচ্ছে অমূলদ এবং একটি হচ্ছে মূলদ। সেই ক্ষেত্রে আমরা কোনটি পাবো, দেখো অবস্থা বুঝি বিশেষ দ্রষ্টব্য। এখানে দেখো, যদি আমরা তো এই যে রুটের অংশটুকু তো চলেই যাচ্ছে, তাহলে আমাদের এখন এ ও বি যদি মূলদ সংখ্যা হয়, তাহলে আমাদের মূলদ্বয় কী হবে, মূলদ হবে। আর এবং এ ও বি যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে মূলদ্বয় কী হবে, অমূলদ হবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে এ বি আছে, এর মান এবং বি এর মান যদি মূলদ হয়, তাহলে মূলগুলো মূলদ হবে এবং সমান হবে। আর এ বি যদি অমূলদ হয়, তাহলে মূলদ্বয় অমূলদ হবে কিন্তু সমান হবে। কিন্তু আমরা সাধারণত জানি অমূলদ সংখ্যার কিন্তু যুগলে থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকম থাকবে না, কারণ এখানে আমাদের যে রুটের যে অংশটুকু আছে, একটা প্লাস একটা মাইনাস, অটোমেটিক এখান থেকে 0 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই জায়গায় কি করতে পারছি না, মানে 0টা অমূলদ অংশটা কিন্তু অমূলদ হতে পারে তখনই যখন এ বি মানটি অমূলদ হবে, সেই ক্ষেত্রে আমাদের মূল দুটি কিন্তু সমান হবে, অর্থাৎ পৃথক যখন 0 হবে সেই ক্ষেত্রে। ব্যাপারটি আশা করি মনে রাখবে। এই পর্যায়ে আমরা লেখচিত্র মূল দুটা কেমন হতে পারে লক্ষ্য করো। লেখচিত্র আমাদের যে এই যে লাল কালারের যে রেখাটা, এটি এই লেখচিত্রটি কিন্তু যে আমাদের যে দ্বিঘাত যে রাশিটি তার লেখচিত্র এরকম ইউ আকৃতির হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে দ্বিঘাত রাশি এটির লেখচিত্র এমন হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখন আমাদের পৃথকটা 0 হচ্ছে তখন আমাদের দেখো এই যে এক্স অক্ষের সাথে কিন্তু টাচ করেছে, অর্থাৎ স্পর্শ করেছে। তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বক্র রেখাটি এক্স অক্ষকে একটি বিন্দুতে স্পর্শ করে। কখন, যখন আমাদের পৃথকটা 0 হয়, সেই ক্ষেত্রে
এই যে বক্ররেখাটি এক্স অক্ষকে একটি বিন্দুতে স্পর্শ করবে, যে ভালো করে লক্ষ্য করে একটি বিন্দুতে স্পর্শ করছে। আশা করছি বিষয়টি তোমাদের বুঝতে পেরেছ। লেখচিত্রে এরকমভাবে কিন্তু এমসিকিউতে তোমাদের লেখচিত্র আসতে পারে বা তোমাদেরকে কয়েক প্রশ্নে কিন্তু বলতে পারে যে লেখচিত্রটি পৃথায়ক জিরোর সাপেক্ষে লেখচিত্রটি অঙ্কন করো। তো তো এভাবে করে বিষয়টা তোমাদের বুঝতে হবে। তাহলে আমাদের যে প্রথম অংশটুকু পৃথায়ক জিরো হলে সেটি আমরা দেখলাম যে মূল দুটো সমান হবে। এবার পৃথায়ক যদি গ্রেটার দেন জিরো হয় সেক্ষেত্রে দুটি শর্ত আছে কিন্তু শিক্ষার্থীরা। তো লক্ষ্য করো, প্রথম শর্ত ডি অর্থাৎ পৃথায়কটা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো, মানে প্লাস চিহ্ন যুক্ত যদি হয় তাহলে সেখানে অর্থাৎ ধনাত্মক মানগুলোর জন্য আমরা দু ধরনের ধনাত্মক মান পেতে পারি। একটি হচ্ছে তোমরা লক্ষ্য করো, একটি হতে পারে যদি ডি এর মান পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি? 1 মানে 1a স্কোয়ার 1, 2a স্কোয়ার মানে 4, 3a স্কোয়ার মানে 9, তারপরে 4 স্কোয়ার মানে 16, 25, 36 ইত্যাদিতে এই ধরনের সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো যদি আমাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য করো কি হবে, আলফা ইকুয়াল টু আমরা একটি কে ধরে নিয়েছি পূর্ণবর্গটাকে, তাহলে এভাবে রুট ওভারের ভেতরে কে স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এখানে রুট ওভারের অংশটুকু থাকছে না। এবং বিটা ইকুয়াল টু কী হচ্ছে যে মাইনাস বি মাইনাস রুট ওভারের ভিতরে আমরা একটা পূর্ণবর্গ রাশি দেখাচ্ছি, তাহলে ডিভাইডেড মাইনাস বি বাই 2 দুটো আলাদা করে লিখলে কে বাই 2 তাহলে এখানে এই পর্যায়ে তাহলে আমরা পূর্ণবর্গ ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আসো যদি পূর্ণবর্গ না হয়, যদি অর্থাৎ আমাদের সেই 1, 4, 9, 16, 25, 36, 49 এই সংখ্যাগুলো ছাড়া যদি বাকি অন্যান্য সংখ্যাগুলো হয় তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ পূর্ণবর্গ না হয় তাহলে মূলদ্বয় কী হবে, বাস্তব, অমূলদ হবে, অনুবন্ধী ও অসমান হবে। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো আলফা কী হবে, মাইনাস বি প্লাস রুট ওভার, আমরা এইভাবে একটা এম ধরে নিলাম ডিটাকে, রুট ওভার এম ডিভাইডেড বাই 2a মাইনাস বি, এটা ক্যালকুলেশন করলে প্লাস একটা অমূলদ অংশ থাকছে। তাহলে অমূলদ অংশ যুগলে থাকে, আমরা এটা আগেই শিখেছি। তাহলে বিটা ইকুয়াল টু একইভাবে এখানে আরেকটি অমূলদ অংশ থাকছে। তাহলে লক্ষ্য করো অমূলদ অংশ যেটা এখানে প্লাস যেরকম মানে এ বি সি মানের সাপেক্ষে এখানে প্লাস যেরকম থাকবে ঠিক একইভাবে মাইনাস সেই অংশটি থাকবে। এবার আসো এই যে এই টার্মের জন্য আমাদের একটা পূর্ণবর্গ হয়, একটা পূর্ণবর্গ না হলে এই টার্মের ক্ষেত্রে আমাদের লেখচিত্র কেমন হতে পারে, যে আমাদের যে দ্বিঘাত রাশিটি সেটি কি করে এক্স অক্ষকে এক্স অক্ষকে ছেদ করে। তাহলে এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বক্ররেখাটি এক্স অক্ষকে দুটি বাস্তব বিন্দুতে ছেদ করে। তাহলে লক্ষ্য করো দুটি বাস্তব বিন্দুতে ছেদ করছে কিন্তু, তাহলে দুটি বাস্তব বিন্দু এই যে ছেদ করছে। তাহলে আমরা দুটি পর্যায়ে শিখলাম, একটি হচ্ছে যদি পৃথায়ক সমান 0 হয়, আর একটি দেখলাম যদি পৃথায়ক গ্রেটার দেন 0 হয় অর্থাৎ ধনাত্মক হয়। তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখলাম যে পৃথায়কটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলো বাস্তব অর্থাৎ মূলদ অসমান হবে, এবং যদি পৃথায়কটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো অমূলদ হবে, অসমান হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পৃথায়কটা যদি ঋণাত্মক হয়, পৃথায়ক যদি ঋণাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখো মূলদ্বয় জটিল হলে অবশ্যই অনুবন্ধী হবে এবং অসমান হবে। এই ক্ষেত্রে লক্ষ্য করো আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 2 এখানে আমাদের যে বি রুট ওভার অংশটা থাকবে তার ভিতরে নিঃসন্দেহে মাইনাস অংশ থাকবে। এরকমভাবে ক্যালকুলেশন করে আমরা একটি মান ধরেছি আইকে, এবং বিটাও ঠিক এর পাশে বাস্তব অংশটুকু সেম থাকবে, কিন্তু কাল্পনিক অংশে জাস্ট যোগ থাকলে বিয়োগ থাকলে যোগ, রুট ওভারে অবশ্যই রুট ওভারের ভিতরে একটি মাইনাস অংশ এসে এটা এইভাবে আইকে জাতীয় হবে। তাহলে এই ক্ষেত্রে এই পর্যায়ে লেখচিত্র যদি আমরা
দেখি তাহলে লেখচিত্র এরকম হতে পারে। লক্ষ্য করো এক্স অক্ষের থেকে দূরে লেখচিত্র কোথায় আছে, যে আমাদের যে ইয়েটা যে দ্বিঘাত রাশিটা এক্স অক্ষ থেকে দূরে আছে, তাহলে কি হবে এক্ষেত্রে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির বক্ররেখাটি এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ বা স্পর্শ করে না। শিক্ষার্থীরা y অক্ষকে ছেদ করতে পারে কিন্তু এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ বা স্পর্শ করবে না। এই যে ভালো করে লক্ষ্য করো এই বিষয়টা এরকম। তো লক্ষ্য করো এবার আমরা পরবর্তীতে আগাই। এই পর্যায়ে তোমরা একটি চার্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি, যেটি তোমরা একটু মনে রাখার সুবিধার্থে এটি চার্টটা তোমরা উঠাই নিতে পারো। চার্টের মধ্যে দেখো লেখাগুলো, এই চার্টটি তোমরা দ্রুত তুলে নাও, খুব দ্রুত চার্টটি তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা দ্রুত চার্টটি তুলে নাও তোমরা। এভাবে করে এই চার্টটি তৈরি করে তোমরা যদি বইয়ের মধ্যে লাগিয়ে রাখো তাহলে পড়ার সময় প্রিপারেশন নেওয়ার সময় তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমাকে একটু জানাবে উঠানো শেষ হলে। খুব দ্রুত চার্টটি উঠিয়ে নাও। শিক্ষার্থীরা আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমাদের বুঝতে পারছি না, কমেন্ট আসছে না হয়তো। সিয়াম আছো লাইনে, অনিমা আছো, আমাকে একটু কনফার্ম করো তোমাদের চার্টটা উঠানো হয়েছে কি না। শিক্ষার্থীরা চার্টটা উঠানো হলে আমি পরের পৃষ্ঠায় যাব। আশা করি চার্টটা উঠানো হয়ে গিয়েছে, আমার কাছে কোনো কমেন্ট আসছে না, হয়তো নেট সমস্যা। তো লক্ষ্য করো পরের পেজে যাই। এবার আরও কিছু পয়েন্ট আছে, এগুলো দ্রুত উঠিয়ে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দেখো যদি সি ইকুয়াল টু 0 হয় একটি মূল 0 হবে, যদি সি 0 হয় একটি মূল 0 হবে। শিক্ষার্থীরা এই যে পয়েন্টগুলো যা পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের স্মরণে রাখতে হবে। এটি স্মরণে না রাখতে পারলে এই যে এমসিকিউতে তোমাদের বা কয়ের প্রশ্ন উত্তর করতে খুবই সমস্যা হবে, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউর জন্য খুবই জরুরি। তো এই পয়েন্টগুলো তোমাদের স্মরণে রাখতে হবে। এর আগে যে চার্টটা দিলাম সেই চার্টটিও তোমাদের স্মরণে রাখতে হবে যাতে চট করে উত্তরটা তোমরা রেডি করতে পারো। তারপরে দেখো 2 নাম্বার পয়েন্ট, যদি বি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয়ের মান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। ভালো করে লক্ষ্য করো, যদি বি এর মানটা 0 হয় তাহলে কি হবে, মূল দুটি এখানে এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি বাই
এ হবে এবং বিপরীত চিহ্নযুক্ত একটি আমরা প্লাস মাইনাস দুটো মান পাবো, নিঃসন্দেহে বিপরীত চিহ্নযুক্ত হবে। তারপর লক্ষ্য করো, এই ক্ষেত্রে যদি বি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। এক্ষেত্রে এ ও সি একই চিহ্নযুক্ত হলে মূল দুটি জটিল সংখ্যা হবে। খুব ভালো করে লক্ষ্য করো, এ ও সি এই দুটোর মধ্যে যদি এ প্লাস হয় সি মাইনাস হতে পারে, বা সমীকরণটা যদি ঘুরিয়ে লেখা হয় এ মাইনাস সি প্লাস এরকম যদি হয়, তাহলে মূল দুটি কী হবে? জটিল হবে। তারপরে দেখো আবার এ ও সি যদি এখানে বিপরীত চিহ্নযুক্ত হলে মূল দুটি বাস্তব হবে। এ ও সি একই চিহ্নযুক্ত হলে মূল দুটি জটিল সংখ্যা হবে, অর্থাৎ এ প্লাস হইলে সিও প্লাস, এ মাইনাস হইলে সিও মাইনাস, সেখানে বি তো 0, তাহলে এই পর্যায়ে হলে মূল দুটি জটিল হবে। আর এ ও সি যদি একটি মাইনাস আর একটি প্লাস হয় বিপরীতভাবে, তাহলে সেখানে মূল দুটি কী হবে? বাস্তব হবে। এরপরে লক্ষ্য করো, যদি বি সি উভয়টি 0 হয় তাহলে মূল দুটি কি? 0, দুটি মূলই 0 হবে। কারণ এই দুটো 0 হলে এখানে দেখাই যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হবে। তারপরে লক্ষ্য করো, সি ইকুয়াল টু এ হলে, অর্থাৎ সি আর এর মান যদি একই হয় তাহলে মূল দুটি একটি অপরটির উল্টো হবে। সি ইকুয়াল টু এ হলে মূল দুটি একটি অপরটির উল্টো হবে। একটি যদি মনে করো 3 হয় আর একটি হবে 1/3, এরকম 1/3 এই টাইপের হবে। এবার আসো, এ বি সি তিনটি একই চিহ্নযুক্ত হলে মূল দুটি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। এ বি সি তিনটি যদি একই চিহ্নযুক্ত হয় তাহলে মূল দুইটি কী হবে? ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। এবার দেখো, এ ও সি বি এর বিপরীত চিহ্নযুক্ত হলে, এ ও সি ধরো এ ও সি প্লাস, তাহলে বি মাইনাস, বা বি যদি প্লাস হয় তাহলে এ ও সি দুটাই মাইনাস, এরকম যদি হয় তাহলে অর্থাৎ এ সি একই চিহ্ন থাকবে, বি আলাদা চিহ্ন থাকবে, বিপরীত চিহ্ন থাকবে, তাহলে মূল দুটি ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পৃষ্ঠাটা উঠানো হয়েছে কিনা আমাকে একটু জানাবে। আমি আসলে কোনো কমেন্ট আসছে না, বুঝতে পারছি না যে তোমরা উঠাতে পেরেছো কি না। এই পৃষ্ঠাটা উঠানো হলে আমি পরবর্তী পৃষ্ঠায় যাব। আমাকে একটু জানাবে, উঠানো হলে আমাকে একটু জানাবে প্লিজ। আশা করি তোলা হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি না, তোলা হয়ে কোনো কমেন্ট আসলে আসছে না, নেটের সত্য সমস্যা। তো দেখো, এবার দেখো বি ও সি এ এর বিপরীত চিহ্নযুক্ত হলে মূল দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। বি ও সি এ এর অর্থাৎ এ যদি প্লাস হয়, বি সি যদি দুইটাই মাইনাস হয়, এরকম যদি হয়, বা এ বি সি দুইটাই প্লাস এ মাইনাস, সমীকরণটাকে আমরা ঘুরিয়ে লিখলেও এরকম পেতে পারি। তাহলে বিপরীত চিহ্নযুক্ত হলে মূল দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল ধনাত্মক কিন্তু গুণফল ঋণাত্মক হবে। এই বিষয়টা তোমরা আমাদের পরবর্তী ক্লাস হলেই বুঝতে পারবে যোগফল ধনাত্মক গুণফল ঋণাত্মক কীভাবে হয়। এবার আসো, এ ও বি সি এর বিপরীত চিহ্নযুক্ত হলে, মানে প্রথম দুটো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ধরো মাইনাস সি এই টাইপের যদি থাকে তাহলে মূল দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল ও গুণফল উভয়ই ঋণাত্মক হবে। এই পয়েন্টগুলো মূলদ্বয়ের যোগফল গুণফল পয়েন্টগুলো আমি পরবর্তী ক্লাস করলেই তোমরা বুঝে যাবে যে কেন এই পয়েন্টগুলো আসছে। এখন আপাতত লিখে রাখো। শিক্ষার্থীরা, আশা করি উঠানো হয়েছে। কোনো রকম কমেন্ট আসছে না, তোমরা কি করছো, লিখেছো কি লেখনি আমি বুঝতে পারছি না, কোনো কমেন্টই আসছে না, নেটে অত্যাধিক সমস্যা, এই জন্যই সমস্যা। এটা বন্ধ করে দিই।
আশা করি উঠানো হয়ে গিয়েছে। এবার পরে দেখো, এবার আমরা এই যে পৃথায়কের অবস্থান দেখলাম, বিভিন্ন ইয়েগুলো দেখলাম, আমরা একটা পৃথায়কের সাহায্যে মূলের প্রকৃতি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 সমীকরণটি মূলের প্রকৃতি নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -2 এবং সি ইকুয়াল টু 2। তাহলে অতএব দেখো ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা মানগুলো বসাচ্ছি, বসায় পেলাম কি, খুব ভালো করে লক্ষ্য করো, চমৎকার একটি মান এসেছে, -4, ডি ইকুয়াল টু -4 লেস দেন 0, অর্থাৎ ঋণাত্মক। আমরা কিন্তু ডি এর মান অর্থাৎ পৃথায়ক কি পেয়েছি, ঋণাত্মক, যা ঋণাত্মক। তাহলে সেই ক্ষেত্রে কি, সুতরাং নির্ণয় সমীকরণে মূলদ্বয় কি হবে, ধনাত্মক হবে, কিন্তু জটিল সংখ্যা হবে। নির্ণয় সমীকরণের মূলদ্বয় কি হবে, ধনাত্মক হবে, কিন্তু কি হবে, জটিল সংখ্যা হবে। আমরা যে পয়েন্টগুলো পড়লাম তার আলোকে এটি কিন্তু হয়। তোমরা সূত্রগুলো মিলিয়ে বুঝতে পারবে যে পৃথায়ক জটিল সংখ্যা। এখানে দেখো পৃথায়কটা মাইনাস এসেছে, তাই জটিল, ধনাত্মক হয়েছে। এখানে দেখো আসলে মূলদ্বয়ের যোগফল যেটা বলি, এই যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে -2 এবং গুণফলকে এই 2, অর্থাৎ বি এর মান যেটা হয় সমীকরণে, বি হচ্ছে মূলদ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা আরও ডিটেলস পড়াবো। তো এবার আসো আমরা মূল্যায়নে যাব। অনিমা, আমাদের ল্যাপটপের স্ক্রিন ডিসপ্লে ক্লিয়ার না, আসলে নেটজনিত সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে ওই যে এটি কাঁপছে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটার সলিউশন আমার কাছে এই মুহূর্তে জানা নেই। পরবর্তীতে তোমরা যদি জানো আমাকে একটু নক দিবে, আমি শিখে নেব। তো লক্ষ্য করো, লেখা তো বোঝা যাচ্ছে, এটা আপাতত তো এই সমস্যাটা আমরা সমাধান করতে পারছি না। তো আচ্ছা, লেখা ক্লিয়ার না, দেখো তো এবার লেখা ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু আমার এখানে বোঝা যাচ্ছে না ঠিক, লেখা ক্লিয়ার না বলছো। এখন কি লেখাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবে। তোমরা বলছো লেখা ক্লিয়ার না, এবার দেখো তো লেখা ক্লিয়ার হয়েছে কিনা। একটু কাঁপছে, এটা ঠিক আছে, কিন্তু লেখা বোঝা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম করো। সময় চলে যাচ্ছে, পরবর্তী টিচারের ক্লাস আছে, আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা দেখো, 1 নাম্বার আমাদের কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স দ্বিঘাত সমীকরণের সি ইকুয়াল টু এ হলে মূলদ্বয় কী হবে, বাস্তব ও সমান হবে কিনা, মূলদ ও অসমান হবে কিনা। না মিস, এখনও ক্লিয়ার, এখন বলছো ক্লিয়ার, ঠিক আছে। একটি অপরটি উল্টা হবে খ, এবং ঘ নাম্বার জটিল ও অসমান হবে। এবার দেখো 2 নাম্বার একটা প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কি হচ্ছে, কেমন হবে। এই যে পৃথায়কের ব্যবহার, মূলদ্বয় তোমাকে, অর্থাৎ সমীকরণটা তোমাকে সমাধান করে বলতে হবে মূলদ্বয় কি। একের খ ঠিক আছে, উত্তর
এবার 2 এর উত্তরটা আমাকে বলো, 2 এর উত্তরটা কত হবে এটা আমাকে একটু জানাও। এখনও বলছে লেখা ক্লিয়ার না, জানি। দুইয়ের উত্তরটা আমাকে বলো। 1 এর উত্তর আমি পেয়েছি, তোমরা যা বলেছো সঠিক হয়েছে। 1 এর উত্তর। 2 এর উত্তরটি বলো। x² - 4x + 2 এর মূলদয়ের সমীকরণটি অমূলদ ও সমান, মূলদ ও অসমান। মূলদ ও প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। খ নাম্বারটা হবে অমূলদ ও অসমান, একটু ঠিক করে নিবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। খ নাম্বারটা হবে অমূলদ ও অসমান। ক নাম্বারটা অমূলদ ও সমান। এটা পৃথকটা বের করো। খ নাম্বারটা অমূলদ ও অসমান। ঘ নাম্বার বাস্তব ও অসমান। তো তোমাদের সকলকে টাইম শেষ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মূল ও সহগের সম্পর্ক এই শিক্ষণফলটি আলোচনা করব। যদি সময় থাকে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ গঠনটিও পড়াবো। আমরা চেষ্টা করব অবশ্যই মূল ও সহগের সম্পর্ক আগে পড়ব, তারপরে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান অর্থাৎ দ্বিঘাত সমীকরণ গঠন, এই দুটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।